বন্ধুরা আরজিকর মেটারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। বন্ধুরা ফাইনালি তিলোত্তমার সাথে যেই রাত্রে ঘটনাগুলো ঘটে, কিভাবে ঘটেছে, কি কি হয়েছে, সেই সমস্ত ফুটেজ এবার সিবিআই এর হাতে। বন্ধুরা একদম সত্যি কথা বলছি, কারণ সিবিআই আজকে তিলোত্তমার সাথে যেই রাত্রে ঘটনা ঘটে, সেই রাত্রে যেই নার্স ছিল সেই নার্সকে এবার সিজিওতে ডেকে পাঠানো হয়েছে। সেই নার্স কি বললো, কি হলো, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। এমনকি যে সেই ফুটেজের মধ্যে কি কি আছে চলুন ডিটেলসে আপনাদেরকে বলবো। তার সাথে বলি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য, যে এবার তিলোত্তমার বাড়িতে খোদ স্বাস্থ্য সচিব গেছে তিলোত্তমার ডেথ সার্টিফিকেট নিয়ে। সেখানে কি হলো চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। চলুন, আজকের প্রতিবেদন অত্যন্ত ভাইটাল। বন্ধুরা চলুন, নমস্কার বন্ধুরা, আমি সনকা, আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা তো আরজি করে এবার এমন কিছু ঘটনা ঘটেছে, মানে আরজি করে ম্যাটারটা নিয়ে, যেটার জন্য আমরা এইটুকু বলতে পারি যে আরজি করে নতুন মোড় আসতে চলেছে। বন্ধুরা কারণ এই যে তিলোত্তমার মা বাবা বহুদিন থেকে একটা কথাই বলছিলেন ওনারা, যে যারা তিলোত্তমার সাথে সেই রাত্রে ছিল, পয়েন্ট টু বি নোটেড, যারা তিলোত্তমার সাথে সেই রাত্রে ডিনার করেছিল তারা কেন তদন্তের আওতায় আসছে না, তাদেরকে কেন নিয়ে আসা হচ্ছে না, তাদেরকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। এমনকি যে তিলোত্তমার মা বাবা এটাও দাবি করেছেন যে শুধু তারা নয়, যারা তিলোত্তমার চেস্ট মেডিসিন বিভাগে যারা যারা আরও অন্যান্য ছিল, প্রত্যেকেই আমি মনে করি যে তিলোত্তমার খুনের সাথে জড়িত, প্রত্যেকেই তিলোত্তমার অপরাধী। বুঝতে পারছেন? কিন্তু ফাইনালি সিবিআই 7 জন নার্সকে তলব করেছেন। বন্ধুরা কিন্তু তার মধ্যে এবার 4 জন নার্স, আর সবচেয়ে বড় কথা হলো যে সেই রাত্রে তিলোত্তমার সাথে কি কি ঘটেছিল সেই ফুটেজ এবার সিবিআই এর হাতে। বন্ধুরা মানে বুঝতে পারছেন কতটা মারাত্মক তথ্য। তো চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি যে এবার কি হলো। সিবিআই তলবে হাজিরা আরজি করের চেস্ট মেডিসিন বিভাগের 4 জন নার্স, পয়েন্ট টু বি নোটেড। ঘটনার দিন কর্তব্যরত 7 জনকে সিবিআই কিন্তু তলব করেছেন, কিন্তু তাদের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য আজ হাজিরা দিলেন 4 জন নার্স। তাদের মধ্যে একজন হলেন শম্পা দাস। আই রিপিট, শম্পা দাস। এই শম্পা দাস নামের মেয়েটি মানে এই কেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বক্তব্য, তার মানে কথাবার্তা বা তার উত্তর এই তদন্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা সিবিআই মনে করছেন। এমনকি যে তিলোত্তমার মা বাবাও এই কথাটি বলেছেন যে ওই মেয়েটির বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কেন, তাই নয় কি? কারণ সেই রাত্রে মেয়েটি ছিল। এমনকি আপনাদেরকে আরেকটি কথা বলেছি যে তিলোত্তমাকে যে খুন করা হয়েছে সেখানে কিন্তু মেয়ে উপস্থিত ছিল, একটি মেয়েও কিন্তু সেই ঘটনাতে উপস্থিত ছিল। সেই মেয়েটি কে বুঝতে পারছেন? তো এবার আপনাদেরকে বলি, তাদের মধ্যে একজন হলেন শম্পা দাস। এই শম্পা দাসের মোবাইলে একটি ভিডিও নিয়ে বিস্তর জল্পনা উঠেছিল। বুঝতে পারছেন? একটা রেকর্ডিং কিন্তু ভাইরাল হয়েছিল, আর সেই কথা বলা হচ্ছে যে মোবাইলের একটি ভিডিও নিয়েই কিন্তু বিস্তর জল্পনা উঠেছিল। তিলোত্তমার মা বাবা প্রথম থেকে অভিযোগ করেছিলেন সিবিআইয়ের তদন্তভার, মানে সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর সেই রাত্রে আরজি করে কর্তব্যরত সকল নার্স ও চিকিৎসককে সঠিকভাবে জিজ্ঞাসাবাদের আওতায় আনেননি সিবিআই। বুঝতে পারছেন? কারণ এটা তো পরিষ্কার যে যেই রাত্রে যেই দিন তিলোত্তমার সাথে ঘটনাটা ঘটে, তো সেই দিন যারা যারা তিলোত্তমার সাথে ছিল, এমনকি ডিউটিতে যারা যারা ছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তো অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। কিন্তু কেন করেননি সিবিআই এতদিন? তাহলে কি সিবিআই মানে কিছু লুকাতে চাইছিল, বা কোনো অপরাধীকে আড়াল করতে চাইছিল, বা সিবিআই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা কোনো প্রয়োজন বলেই মনে করেনি? বুঝতে পারছেন? তাদের বক্তব্য ছিল সেই রাত্রে ঠিক কি ঘটেছিল তারা অনেকটাই জানেন। ঠিক আছে, মানে যারা ছিল তারা কিন্তু জানে, কারণ তিলোত্তমার সাথে তারা ডিউটিতে ছিল, আর ডিউটি চলাকালীনই কিন্তু তিলোত্তমার সাথে ঘটনাটা ঘটেছিল। যার জন্য বলছে তাদের বয়ান তদন্তের আওতায় আনা হোক।
তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি সূত্রের খবর আরজি করে কর্তব্যরত এমন অনেকেই যারা আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। আরও অনেকে আছেন যারা কিন্তু আন্দোলনের সাথেও কিন্তু যুক্ত ছিলেন বা সমর্থন জানিয়েছিলেন। তারাও এই নার্স শম্পা দাসের নাম করেছিলেন। বুঝতে পারছেন বন্ধুরা? তারাও কিন্তু এই শম্পা দাস নামে যে মেয়েটি আছে তার নাম কিন্তু তারাও করেছিলেন। সূত্রের খবর বলা হচ্ছে শম্পা দাস নিজের ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন, পয়েন্ট টু বি নোটেড, শম্পা দাস নিজের মানে যারা তার সাথে ঘনিষ্ঠ বা যারা তার বন্ধু তাদেরকে জানিয়েছিলেন তার কাছে সেই রাতের একটি ভিডিও ছিল। বুঝতে পারছেন? তার কাছে সেই রাত্রের মানে তিলোত্তমার সাথে যেই ঘটনাটা ঘটে, যে রাত্রে ঘটে, যখন ঘটে সেই ভিডিও ফুটেজ কিন্তু মেয়েটির কাছে ছিল, যেটি তিনি ডিলিট করতে বাধ্য হয়েছিলেন। বুঝতে পারছেন? যেটি তিনি ডিলিট করতে বাধ্য হয়েছিলেন। এটা নিয়ে বিস্তর জল্পনা ছড়ায়, কারণ প্রাণের ভয় তো অনেকেরই, তাই না? সবারই, অনেকের বলতে সবারই। তো এই যে চারিদিকে, আর যখন তিলোত্তমার ঘটনাটা সদ্য মানে যখন সঞ্জয় রায়কে অ্যারেস্ট করা হয়, তারপরে যখন কেসটা সিবিআইকে তদন্তভার দেওয়া হয়, তখন কিন্তু অনেকগুলো কল রেকর্ডিং ভাইরাল হয়েছিল। মনে পড়ছে বন্ধুরা? তো সেই সময় যে ব্যাপারটা এতটাই হইচই হয় চারিদিকে, এদিকে সিবিআই তদন্ত, ওইদিকে মানে দেশ বিদেশ প্রত্যেকটা জায়গায় রাজ্যের প্রত্যেকটা মানুষ কিন্তু এই নিয়ে তদন্তের জন্য তথা কিন্তু প্রতিবাদ করছিলেন। মানে রাত ভর দখল হচ্ছিল, কারণ প্রত্যেকে চাইছিলেন তিলোত্তমার জাস্টিস হোক। তো এই যে চারিদিকে মানে হইচই, আর সেই ভয়ে কিন্তু মেয়েটি, আর তাছাড়াও হুমকি, বুঝতে পারছেন, থ্রেট একটা কিন্তু বিষয় ছিল, যার জন্য কিন্তু মেয়েটি বলছে যে ডিলিট করতে বাধ্য হয়েছিল। এটা নিয়ে বিস্তর জল্পনা ছড়ায়। আন্দোলন পর্বে অনেকেই তার কাছে পৌঁছানোর চেষ্টা করেছিলেন, অনেকে কিন্তু তার কাছে পৌঁছানোর চেষ্টা অবধি করেছিলেন, তার বাড়ি পর্যন্ত গিয়েছিলেন বলে খবর, কিন্তু তিনি বারবারই নিজেকে আড়াল করে রেখেছিলেন। এই মেয়েটি মানে শম্পা দাস নামে মেয়েটি নিজেকে আড়াল করে রেখেছিলেন। এবার সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার আগে মিডিয়ার সামনে কিন্তু শম্পা মুখোমুখি, মানে TV9 বাংলার মুখোমুখি হয় শম্পা দাস। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়, আপনার কাছে কি কোনো ভিডিও ছিল? পয়েন্ট বি নোটেড, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনার কাছে কি কোনো ভিডিও ফুটেজ ছিল? আপনি কি মোবাইলে কোনো ছবি তুলে রেখেছিলেন? চুপ করেছিলেন একজন নার্স, মানে সেই শম্পা। তাকে প্রশ্ন করা হয়, আপনি নিজেকে এভাবে আড়াল করে রেখেছিলেন কেন? তখন মুখ খোলেন, বলেন আড়াল করার কি আছে, মানে খুব ক্যাজুয়ালি অ্যান্সারগুলো দিচ্ছে যে আড়াল করার কি আছে। তাকে ফের প্রশ্ন করা হয় যে আপনার কাছে কি কোনো ভিডিও ফুটেজ ছিল সেই রাতের, যেটা আপনি ডিলিট করে দিয়েছেন? উত্তর না। উনি বলছেন না। আপনি কি ইন্টারনের অ্যাপ্রনে রক্তের দাগ দেখেছিলেন? এই শম্পা দাসকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি কি ইন্টারনের অ্যাপ্রনে রক্তের দাগ দেখেছিলেন? সেই প্রশ্নের উত্তরে চুপ করে থাকেন তিনি, বলেন আমার যা বলার ওখানে বলেছি, মানে সিজিওতে সিবিআইকে বলেছি, তদন্তের জন্য ওনারা আমাকে ডেকেছে, আমি মানে অ্যাটেন্ড করেছি, আমি সেখানে গেছি। ঠিক আছে। আবারও প্রশ্ন, তিলোত্তমার বাবা মা বলেছিলেন আপনার বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার কাছে ভিডিও ফুটেজ পর্যন্ত রয়েছে সে রাতের। উত্তর কি জানি, আমি কিছু জানি না। মানে বুঝতে পারছেন কীভাবে কথাগুলোকে এড়িয়ে যাচ্ছে, বা কীভাবে সে নিজের মতো করে মানে জাস্ট একটা কিছু অ্যান্সার দিলেই হলো, এখান থেকে মানে বেঁচে পালালেই হলো, এই ধরনের একটা ভাব, তাই না? পাল্টা তিনি প্রশ্ন করেন কিসের ফুটেজ, কী ফুটেজ? ভাবুন, যাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার কাছে কোনো ফুটেজ ছিল, উনি আবার পাল্টা জিজ্ঞেস করছেন কোন ফুটেজ, কিসের ফুটেজ? প্রশ্ন, তাহলে কি সবটা ভুল বলছেন তিলোত্তমার মা বাবা? আপনি কি সবটাই হ্যান্ড ওভার করে দিয়েছেন? উত্তর কোথা থেকে, কি খোঁজ পান আপনারাই জানেন। সব প্রশ্ন হেলায় উড়িয়ে দিলেন সেই মেয়েটি। এই 4 জন নার্স সেদিন হাসপাতালে কর্তব্যরত ছিল, 3 জন চেস্ট মেডিসিন বিভাগে কর্তব্যরত ছিল, মানে 4 জনের মধ্যে 3 জন ছিল গিয়ে চেস্ট মেডিসিন বিভাগে, যেটা কিন্তু তিলোত্তমা চেস্ট মেডিসিন বিভাগের একজন পিজিটি, আর একজন সায়নী চক্রবর্তী অর্থোপেডিক বিভাগে
কর্মরত ছিলেন, যেখানে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের আত্মীয় চিকিৎসাধীন ছিলেন। মানে সঞ্জয়ের এক রিলেটিভ সেখানে এডমিট ছিল। এবার বলা হচ্ছে কেন এই 4 জনের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিলোত্তমার মা বাবা প্রথম থেকে অভিযোগ করেছিলেন তার মেয়ের সঙ্গে যেই রাত্রে এই সমস্ত চিকিৎসকরা বা নার্স কর্তব্যরত ছিলেন তাদের সকলকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়ায় সঠিকভাবে মানে আনা হয়নি বা জিজ্ঞাসাবাদ করা হয়নি, তাদের বয়ানকে আইনের পরিধিতে আনা হয়নি। নির্দিষ্ট করে কয়েকজন নার্স চিকিৎসকদের নাম বলেছিলেন তিলোত্তমার মা বাবা। তিলোত্তমার মা বাবা কিন্তু নাম অবধি উচ্চারণ করেছিলেন যে এইসব এমনকি যে সিবিআইয়ের তদন্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন তারা। গত সোমবার সুপ্রিম কোর্টে গোটা বিষয়টি উল্লেখ করা হয়। এরপর সুপ্রিম কোর্ট হাইকোর্টকে মামলা শোনার নির্দেশ দেওয়ার পরই তৎপর হয় সিবিআই। মানে বুঝতে পারছেন, সিবিআই যখনই দেখেছে কেসটা বা আরজিকর ম্যাটারটা হাইকোর্টে চলে এসেছে সুপ্রিম কোর্ট থেকে, তখনই কিন্তু সিবিআই এই বিষয়ে জেগে উঠেছে। তো বৃহস্পতিবার এই 4 জন নার্সকে তলব করা হয়। সোমবার কলকাতা হাইকোর্টে শুনানি। তার আগে এই জিজ্ঞাসাবাদ থেকে উঠে আসা তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা। এবার আপনাদেরকে বলি যে সেই মেয়েটি সিবিআইয়ের কাছে সিজিওতে ভিতরে গিয়ে কি কথাবার্তা হয়েছে, সেই ভিতরের কথা তো আমরা এই সময় পাস করতে পারবো না, কারণ এটা বেআইনি, তাই না? তো যাই হোক, এর পরবর্তীতে কি ঘটছে প্রত্যেকটা তথ্য আপনাদেরকে দেব। তবে এইটুকু বলি যে আরজিকর ম্যাটারে মারাত্মক কিছু হতে চলেছে বন্ধুরা, বিশাল মোড় ঘুরতে চলেছে। কারণ এবার সিবিআই কিন্তু বুঝে নিয়েছে যে ম্যাটারটা এবার হাইকোর্টে চলে এসছে, যার জন্য কিন্তু সিবিআই এবার নড়ে চড়ে বসেছে। এবার আপনাদেরকে বলি যে তিলোত্তমার মা বাবা এতদিন ধরে যেই ডেথ সার্টিফিকেটের জন্য ছোটাছুটি দৌড়াদৌড়ি করছিলেন, কখনো স্বাস্থ্য ভবন, কখনো বড় অফিস, কখনো হেনা, কখনো হসপিটাল, এই করতে করতে ওনারা কিন্তু সেই ডেথ সার্টিফিকেট পাচ্ছিলেন না। এমনকি যেই সব জুনিয়র ডাক্তাররা এই যে স্বাস্থ্য সচিব যার পদত্যাগের জন্য বা যাকে চেঞ্জ করার জন্য ওনারা বারবার দাবি করছিলেন, আন্দোলন করছিলেন, এবার সেই স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এবার কিন্তু তিলোত্তমার বাড়িতে। সেখানে কি হলো যে আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাড়িতে এবার গেলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। সোদপুর নাটাগড়ে নির্যাতিতা ছাত্রীর বাড়িতে যান তিনি। বাড়িতে গিয়ে নির্যাতিতার বাবার হাতে নির্যাতিতার ডেথ সার্টিফিকেট উনি মানে দিয়ে যান, এমনটাই জানিয়েছেন তিলোত্তমার মা বাবা। প্রসঙ্গত সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে আরজিকর কাণ্ডে নির্যাতিতার পরিবারের এখনও ডেথ সার্টিফিকেট পায়নি এই অভিযোগ তুলে একটি কিন্তু দীর্ঘ পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই পোস্টে শুভেন্দু অভিযোগ করেন মেয়ের মৃত্যুর 8 মাস পরেও চিকিৎসকের মা বাবা মৃত্যুর শংসাপত্র পাননি। সরকারি দপ্তরের দরজায় দরজায় টেবিলে টেবিলে ঘুরে হয়রানির শিকার হচ্ছেন তারা। আমরা দেখেছি যে তিলোত্তমার মা বাবা কীভাবে এদিক ওদিক চারিদিকে কিন্তু ছোটাছুটি করছিলেন, তবুও কিন্তু ওনারা পাচ্ছিলেন না। যদিও বিজেপি নেতা শুভেন্দুর এমন অভিযোগের পাল্টা জবাব দেন কলকাতার পুরসভা ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ অতীন ঘোষ। বিরোধী দলনেতার বিরুদ্ধে মৃত্যু নিয়ে রাজনীতি করার অভিযোগ করেন তিনি। পাশাপাশি প্রয়াত চিকিৎসকের মা বাবাকে সাহায্যের জন্য কিন্তু আশ্বাস দিয়েছিলেন তিনি, যার জন্য কিন্তু এই পাল্টা জবাব দিয়েছেন। যাই হোক, সবচেয়ে বড় কথা হলো তিলোত্তমার মা বাবা কিন্তু ডেথ সার্টিফিকেট পেয়েছেন, এটা হলো গিয়ে সবচেয়ে বড় কথা যে ফাইনালি ওনারা পেলেন। এমনকি যে আপনাদেরকে আরেকটি কথা বলি আরজিকর ম্যাটারে, যে আন্দোলনের এক অন্যতম মুখ ছিলেন সুবর্ণ গোস্বামী। আশা করি আপনারা চেনেন যে সুবর্ণ গোস্বামী এক ডাক্তার, এক চিকিৎসক, যিনি আন্দোলনের এক অন্যতম মুখ ছিলেন, তিলোত্তমার হয়ে প্রতিবাদ করছিলেন যে তিলোত্তমার জাস্টিস আমরা নেবই। সেই ডাক্তারকে অবধি এবার কিন্তু আমাদের বুঝতেই পারছেন মুখ্যমন্ত্রী ট্রান্সফার করে দিয়েছেন। উনি এবার সেই ডাক্তারকে এবার দার্জিলিংয়ে পোস্টিং দেওয়া হয়েছে। তিলোত্তমা আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক সুবর্ণ গোস্বামী বদলি হলেন দার্জিলিংয়ে। স্বাস্থ্য দপ্তরের তরফে এই বদলি করা হয়।
প্রতিহিংসা বশত এই বদলি করা হয়েছে দাবি সুবর্ণর, মানে সেই ডাক্তারবাবুর। বৃহস্পতিবার উনি মানে এক মিডিয়াকে জানিয়েছেন যে একই র্যাঙ্কে তাকে পঞ্চমবার বদলি করা হয়েছে। পয়েন্ট টু বি নোটেড, একই র্যাঙ্কে তাকে পঞ্চমবার বদলি করা হয়েছে। যেখানে বদলি করা হয়েছে সেখানে কোনো কাজই নেই, কিন্তু সংশ্লিষ্ট ওই হাসপাতালের রোগী ভর্তিই হয় না। মানে যেখানে বদলি করা হয়েছে সেখানে কিন্তু অ্যাকচুয়ালি ভর্তি হয়ই না রোগী, দাবি করেছেন চিকিৎসক। সেই দিন সুবর্ণ বলেন, আমি আলিপুরদুয়ারের পর দার্জিলিংয়ে ছিলাম, সেখান থেকে পূর্ব বর্ধমানে এসেছি, তারপর ফের দার্জিলিং ফেরত পাঠানো হচ্ছে। আর যে পোস্টে পাঠানো হচ্ছে, মানে বুঝতে পারছেন, যে পোস্টে সুবর্ণ গোস্বামীকে পাঠানো হচ্ছে সেটি কিন্তু আমার লোয়ার র্যাঙ্কের পোস্ট, আমার র্যাঙ্কের উপযোগী পোস্ট নয়। আর এটা আমার র্যাঙ্কের পঞ্চম বদলি। অথচ শাসক ঘনিষ্ঠরা বছরের পর বছর একই জেলাতে আছেন। বুঝতে পারছেন, যারা ঘনিষ্ঠ, যারা বামার ডানার, যারা কথাবার্তা শুনেন, ইশারা মতো ঘোরেন, তারা কিন্তু একই জায়গায় রয়েছেন বছরের পর বছর। কিন্তু সুবর্ণ গোস্বামীকে পঞ্চমবার বদলি করা হচ্ছে। এর পিছনে প্রতিহিংসা দেখছেন চিকিৎসক। তিনি বলেন তবে এইসব বদলি দিয়ে কণ্ঠরোধ করা যাবে না, তাকে আটকানো যাবে না, লড়াই জারি থাকবে। তিলোত্তমা আন্দোলনের পর যারা সামনের সারিতে ছিলেন তাদের টার্গেট করা হচ্ছে, যেটা আমরা সকলে বুঝতে পারছি। ইতিপূর্বে লালবাজার থেকেও কিন্তু সমন করা থেকে শুরু করে একাধিক আক্রমণ করা হয়েছে। তবে আমরা লড়াই আন্দোলন জারি রাখব। বুঝতে পারছেন যে আমরা কিন্তু আন্দোলন জারি রাখবো। এমনকি উনি এটাও বলেছেন যে সরকারি চিকিৎসক হিসাবে আমার অন্য কোথাও যেতে আপত্তি নেই, যে পূর্ব বর্ধমানে আমি রয়েছি সেখানে সেখানে যথেষ্ট ভালো কাজ হচ্ছে। তারপরও ওনাকে যে লোয়ার র্যাঙ্কে করে দিয়েছে ট্রান্সফার, যে হাসপাতালে রোগী ভর্তি থাকে না সেখানে বদলি করা হয়েছে বসিয়ে রাখার, এটা যে একটা নতুন পদ্ধতি বের করেছেন আক্রমণ করার জন্যই করা হয়েছে। তবে আমি এটা সংগঠনের সঙ্গে কথা বলে যা ব্যবস্থা নেওয়ার সেটা করব, আমি চেষ্টা করবেন, দেখা যাক আগামীতে কি হয়। তবে তিলোত্তমার নেই বিচারের জন্য কিন্তু উনি বলছেন যে আমি আটকাবো না, আমি প্রতিবাদ করবই, আন্দোলন জারি থাকবে, লড়াই জারি থাকবে। মোর কথা জাস্টিস আমরা নেবই। যাই হোক, আপনাদেরকে যে সমস্ত তথ্য দিলাম, আর আগামীতে আরও কি হতে চলেছে সবটাই তথ্য আপনাদেরকে দিব, সমস্ত সত্য আপনাদের কাছে তুলে দেবো। বন্ধুরা, জাস্ট চ্যানেলে নজর রাখুন। তো প্রতিবেদনটি এখানে শেষ করলাম। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে পাশে থাকবেন বন্ধুরা।